হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে তো না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তোমাদের তো পার্টিসিপেন্টস তো বাড়তেছে না। ক্লাস কি আর দরকার নাই? রফিকুল? জি স্যার, জানানো হয়েছে। মাত্র 23, তো একদম পুয়ার পার্সেন্টেজ। ঠিক আছে, আচ্ছা, আমরা আজকে স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্টস ডিসকাস করার কথা। অ্যানাস্থেটিক এজেন্টস এর রিলেশনে এটা ডিসকাস করা হয়, কারণ অ্যানাস্থেসিয়ার রিলেশনে এটা ইউজ করা হয় মেইনলি। এছাড়া আদার কিছু ইউজও আছে, এই জন্য আমরা অ্যানাস্থেসিয়ার রিলেশনে এটা ডিসকাস করতেছি। তো জেনারেল অ্যানাস্থেটিক এজেন্টস, লোকাল অ্যানাস্থেটিক এজেন্টস ডিসকাস করা হয়ে গেছে। স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টস, ড্রাগস দ্যাট causes relaxation of skeletal muscles. The skeletal muscle relaxants can be classified into two groups: centrally acting skeletal muscle relaxants and peripherally acting skeletal muscle relaxants. যে স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টস গুলো সেন্ট্রালি কাজ করে, সিএনএ কাজ করে, মাসেল রিল্যাক্স করে, তাদেরকে বলা হয় সেন্ট্রালি অ্যাক্টিং। আর যারা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে পেরিফেরালি অ্যাকশন করে স্কেলেটাল মাসেল রিল্যাক্স করে, তারা হলো পেরিফেরাল স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট। তো সেন্ট্রালি অ্যাক্টিং আর সেন্ট্রাল স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টস যারা, এদেরকে ইন আদার ওয়ার্ড বলা হয় স্পাজমোলাইটিক এজেন্টস। তার মানে হলো স্কেলেটাল মাসেল স্পাস্টিসিটি কিছু কিছু ক্লিনিক্যাল কন্ডিশনে হয়, সেই ক্ষেত্রে সেন্ট্রালি অ্যাক্টিং স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট গুলো ইউজ হয়। এজন্য এদেরকে ইন আদার নেম বলা হয় স্পাজমোলাইটিক ড্রাগস। আর অ্যানাস্থেসিয়ার রিলেশনে, অ্যানাস্থেটিক এজেন্টস ইন কম্বিনেশনে যে স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট গুলো ইউজ হয়, এরা মূলত হলো পেরিফেরালি অ্যাক্টিং। পেরিফেরালি অ্যাক্টিং তার মানে হলো পেরিফেরালি যে স্কেলেটাল মাসেলের কন্ট্রাকশন হয়, এই মেকানিজমটাকে ইন্টারফেয়ার করে কাজ করে। পেরিফেরালি স্কেলেটাল মাসেলে কন্ট্রাকশন এর মেকানিজমটা কি বলো দেখি, ইন শর্ট মেইন কথাটা জাস্ট বলো, যেটা আমাদের ড্রাগের মেকানিজম বুঝতে গেলে লাগবে। বলো, এটা ফিজিওলজিতে পড়ে এসছো। স্কেলেটাল মাসেল কন্ট্রাকশনের মেকানিজম কি কারো মনে পড়ে না? এটা তো গেল একদম সেলুলার লেভেলে, মলিকুলার লেভেলে। হ্যাঁ, এটা হলো শেষের ঘটনা। এর আগে নিউরোমাসকুলার জাংশন আছে। নিউরোমাসকুলার জাংশনে কার ইনফ্লুয়েন্সে কি ঘটে? পটেনশিয়াল, হ্যাঁ ঠিক আছে, অ্যাকশন পটেনশিয়াল নার্ভ টার্মিনালে পৌঁছলো, তারপরে ওখানে কার কার রোল আছে, কোন নিউরোট্রান্সমিটারের ইনভলভমেন্ট আছে? স্যার অ্যাসিটাইলকোলিন স্যার। এটা বলতে পারছো না কেন? এটা অ্যাসিটাইলকোলিনের কি রিসেপ্টর থাকে স্কেলেটাল মাসেলে? হ্যাঁ, মাস্কারেনিক থাকে স্কেলেটাল মাসেলে। নিকোটিনিক এটা বলতে গেলে মাস্কারেনিক রিসেপ্টরস এর ডিস্ট্রিবিউশন অনেকটা ওয়াইড, আর নিকোটিনিক রিসেপ্টরস এর ডিস্ট্রিবিউশন তো লিমিটেড, অনলি দুইটা সাইডস। একটা হলো স্কেলেটাল নিউরোমাসকুলার জাংশন, অ্যানাদার ওয়ান হচ্ছে গ্যাংলিয়া এন্ড অ্যাড্রেনাল মেডুলা, অটোনমিক গ্যাংলিয়া এন্ড অ্যাড্রেনাল মেডুলা। এই হচ্ছে নিকোটিনিক রিসেপ্টরস এর ডিস্ট্রিবিউশন। এই জন্য তো এদেরকে বলা হয় এন রিসেপ্টরস। আর
অন্য আর মাসেলে যেটা সেটা হলো এম রিসেপ্টর। ঠিক আছে, তাহলে এখানে এম রিসেপ্টর থাকে নিউরোমাসকুলার স্কেলেটাল নিউরোমাসকুলার জাংশনে, এম রিসেপ্টর, নিকোটিনিক রিসেপ্টর, অ্যাসিটাইলকোলিন নিকোটিনিক রিসেপ্টর। তো নরমালি অ্যাসিটাইলকোলিন এই স্কেলেটাল নিউরোমাসকুলার জাংশনে নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করলে এই মাসেলের কন্ট্রাকশন হয়। তো পেরিফেরাল অ্যাক্টিং নিউরো স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে আমরা যেগুলোকে বলতেছি, তারা যেটা করে এই অ্যাকশনটাকে অ্যাসিটাইলকোলিন নিকোটিনিক রিসেপ্টরে অ্যাকশন করে যে মাসেল কন্ট্রাকশন করবে, এই মেকানিজমটাকে ইন্টারফেয়ার করে কাজ করে। তো এদের ইন আদার ওয়ার্ড এই জন্য এদেরকে বলা হয়, যেমন সেন্ট্রালি অ্যাক্টিং স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট, এগুলোকে আমরা বললাম স্পাজমোলাইটিক এজেন্ট, স্পাজমোলাইটিক ড্রাগ। স্পাজমোলাইটিক ড্রাগ মানে স্কেলেটাল মাসেল স্পাস্টিসিটি যেসব ক্লিনিক্যাল কন্ডিশন হয় সেখানে এটা মূলত ইউজ হয়। সেন্ট্রালি অ্যাক্টিং। আর পেরিফেরালি অ্যাক্টিং স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট যেগুলো, এরা যেহেতু নিউরোমাসকুলার জাংশনে নিউরোমাসকুলার ট্রান্সমিশন অ্যাসিটাইলকোলিন নিকোটিনিক রিসেপ্টর অ্যাকশন করে যে মাসকুলার ট্রান্সমিশন হয়, মাসেল কন্ট্রাকশন হয়, এই মেকানিজমটাকে ইন্টারফেয়ার করে কাজ করে। এই জন্য ইন আদার ওয়ার্ড এই পেরিফেরালি অ্যাক্টিং স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টস গুলোকে বলা হয় নিউরোমাসকুলার ব্লকার বা নিউরোমাসকুলার ব্লকিং ড্রাগস, নিউরোমাসকুলার ব্লকিং এজেন্টস, নিউরোমাসকুলার ব্লকার। এখন সেন্ট্রালি অ্যাক্টিং স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টস এর এক্সাম্পল বেনজোডায়াজিপিনস, যেমন ডায়াজিপাম। ডায়াজিপাম বহুত কাল থেকে সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট আর স্পাজমোলাইটিক ড্রাগ হিসেবে ইউজ হয়ে আসছে ডায়াজিপাম। এছাড়া পরবর্তীতে আসছে ব্যাকলোফেন, টিজানিডিন, ড্যান্ট্রোলিন, ক্যারিসোপ্রোডল, সাইক্লোবেনজাপিন, orphanadrine. Spasmolytic drugs or centrally acting skeletal muscle relaxants are benzodiazepines like diazepam, orphanadrine, cyclobenzaprine, carisoprodol, tizanidine, baclofen, dantrolene. ড্যান্ট্রোলিনের কথাটা হয়তো আগেও বলে ফেলেছি মনে হয়, তারপরে হয়তো আর বলা নাও হতে পারে। ড্যান্ট্রোলিনের একটা স্পেশাল ইউজ আছে। ড্যান্ট্রোলিন কোথায় ইউজ করা হয় মনে আছে তোমাদের? জেনারেল অ্যাসথেটিক এজেন্টস এর অ্যাডভার্স ইফেক্টস এর রিলেশনে পসিবলি বলা হয়ে গেছে। তো যাই হোক, এটা মনে রাখো একটু। ড্যান্ট্রোলিন এটা একটা স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টস। এই অ্যানেস্থেটিক এজেন্টস এন্ড এই অলসো স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টের মধ্যে একটা আছে সাকসিনাইলকোলিন। এর একটা ফার্মাকোজেনেটিক অ্যাডভার্স ইফেক্ট, দ্যাট ইজ ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন অনেক সময় হয়। এটার নাম হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। এই ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া ট্রিটমেন্টে ড্যান্ট্রোলিন স্পেশালি ইউজ হয়। ড্যান্ট্রোলিন ইজ ইউজড ফর ট্রিটমেন্ট অফ ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। Nowadays, in general, মাসেল রিল্যাক্সেন্ট হিসেবেও এখন এটা ইউজ হচ্ছে। এবার আসি পেরিফেরালি অ্যাক্টিং স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট, যেগুলোকে আমরা ইন আদার ওয়ার্ড বললাম নিউরোমাসকুলার ব্লকার্স। Neuromuscular blockers are classified into two groups: non-depolarizing neuromuscular blocking agents and depolarizing neuromuscular blocking agents. Non-depolarizing neuromuscular blocking agents or neuromuscular blockers and depolarizing neuromuscular blockers. Non-depolarizing দিয়ে বোঝা যায় নরমালি তো অ্যাসিটাইলকোলিন অ্যাকশন পটেনশিয়াল যায়, অ্যাসিটাইলকোলিন নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে মাসেল কন্ট্রাকশন করে। তার মানে নরমালি ডিপোলারাইজেশন হয় ফলোড বাই ডিপোলারাইজেশন অ্যাকশন পটেনশিয়াল, অ্যাসিটাইলকোলিন নিকোটিনিক রিসেপ্টরের কাজ করে মাসেল স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন। এই হলো নরমাল মেকানিজম। তো নন ডিপোলারাইজিং নিউরোমাসকুলার ব্লকার্স যারা, তারা মূলত আসলে অ্যান্টি নিকোটিনিক ড্রাগস। তারা নিকোটিনিক রিসেপ্টরকে ব্লক করে দেয়, যার ফলে অ্যাসিটাইলকোলিন আর নিকোটিনিক রিসেপ্টরে কাজ করতে পারে না, তখন মাসেল রিল্যাক্স থাকে, রিল্যাক্স হয়ে যায়। তো এই গ্রুপের মধ্যে আবার দুইটা কেমিক্যাল সাবগ্রুপ আছে।
isoquinoline derivatives and steroid derivatives. Non-depolarizing neuromuscular blockers are subclassified into two chemical subgroups. Isoquinoline derivatives এর মধ্যে atracurium, cis-atracurium, D-tubocurarin, mivacurium. Atracurium, cis-atracurium, mivacurium, D-tubocurarin. আর স্টেরয়েড ডেরিভেটিভস এর মধ্যে প্যানকিউরোনিয়াম, ভেকিউরোনিয়াম, রোকিউরোনিয়াম, প্যানকিউরোনিয়াম, ভেকিউরোনিয়াম, রোকিউরোনিয়াম। এন্ড ওল্ড এজেন্টের মধ্যে এই গ্রুপে আছে গ্যালামিন। গ্যালামিন অবশ্য nowadays আর ইউজ হয় না গ্যালামিন। এই গেল নন ডিপোলারাইজিং নিউরোমাসকুলার ব্লকার্স। এবারে ডিপোলারাইজিং নিউরোমাসকুলার ব্লকার্স এর এক্সাম্পল সাকসিনাইলকোলিন, ডেকামিথোনিয়াম। সাকসিনাইলকোলিন, ডেকামিথোনিয়াম। সাকসিনাইলকোলিনটা ইউজ হয় মূলত, সাকসিনাইলকোলিন। তাহলে এই হলো ক্লাসিফিকেশন অফ skeletal muscle relaxant, centrally acting, peripherally acting. Centrally acting গুলো হচ্ছে spasmolytic drugs, peripherally acting গুলো হচ্ছে neuromuscular blockers. এগুলোকে ক্লাসিফাই করা হলো নন ডিপোলারাইজিং এন্ড ডিপোলারাইজিং এজেন্টস এর মধ্যে। নন ডিপোলারাইজিং গুলোকে আবার isoquinoline derivatives and steroid derivatives and other, এর মধ্যে গ্যালামিন বললাম। এখন আমরা একটু বলি যে where neuromuscular blockers are used. Neuromuscular blocker গুলোর বা skeletal muscle relaxant গুলো ইউজ করার দরকার হয় কোথায়? একটা হলো এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশনের সময় এই প্রসিডিউরকে ফ্যাসিলিটেট করার জন্য skeletal muscle relaxant ইউজ করার দরকার হয়। এটা হলো শর্ট টাইম ইউজ, জাস্ট এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশনের সময়। এই পারপাসে কিন্তু মূলত সাকসিনাইলকোলিন ইউজ হয় টু ফ্যাসিলিটেট এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন। আর যখন জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তাকে মেকানিক্যাল ভেন্টিলেশন, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দেওয়ার দরকার হয়, তখন এই প্রসিডিউরকে ফ্যাসিলিটেট করার জন্য নিউরোমাসকুলার ব্লকার ইউজ করা হয় to facilitate mechanical ventilation. And another indication সেটা হলো সার্জারি রিলেশনে সার্জিক্যাল ওয়ার্ক এটাকে সুইটেবল করার জন্য, সার্জিক্যাল প্রসিডিউর যে সার্জন করবেন এই প্রসিডিউরকে সুইটেবল করার জন্য স্কেলেটাল মাসল রিল্যাক্স করা। তাহলে একটা হলো টু ফ্যাসিলিটেট এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন, টু ফ্যাসিলিটেট মেকানিক্যাল ভেন্টিলেশন and to help সার্জন যেসব সার্জারিতে অ্যাডিকুয়েট স্কেলেটাল মাসল রিল্যাক্সেশন না হলে সার্জারি ভালোভাবে করা যায় না, সেক্ষেত্রে স্পেশালি অ্যাবডোমিনাল অ্যান্ড পেলভিক সার্জারি, এক্ষেত্রে স্কেলেটাল মাসল রিল্যাক্সেশন দিলে অ্যাবডোমিনাল মাসল রিল্যাক্স হয়ে গেলে সার্জনের জন্য সার্জারি করতে সুবিধা হয়। এই হলো এগুলো মূলত আসলে যেগুলো পেরিফেরালি অ্যাক্টিং স্কেলেটাল মাসল রিল্যাক্সেন্ট সেগুলোর ইউজ। আর সেন্ট্রালি অ্যাক্টিং স্কেলেটাল মাসল রিল্যাক্সেন্ট এগুলোর ইউজ হচ্ছে যে কিছু কিছু নিউরোলজিক কন্ডিশনে, সিএনএস ডিজিজে মাসেল স্পাস্টিসিটি ডেভেলপ করে, সেই ক্ষেত্রে সেন্ট্রালি অ্যাক্টিং আর স্পাজমোলাইটিক ড্রাগ যেগুলো এগুলো ইউজ করা যেতে পারে। যেমন সেরিব্রাল পলসির পেশেন্টদের মাসেল স্পাজম হয়, পোস্ট স্ট্রোক পেশেন্ট, স্ট্রোকের পেশেন্টদের পরবর্তীতে অনেকের যারা রেগুলার এক্সারসাইজ করে না, করানো হয় না, ফিজিওথেরাপি দেওয়া হয় না, মাসেল স্পাস্টিসিটি ডেভেলপ করে। ব্যাক পেইন, ভার্টিব্রাল ডিজিজ, ব্যাক পেইন, এদের অনেক সময় মাসেল স্পাস্টিসিটি ডেভেলপ করে, এদের ক্ষেত্রে সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করার প্রয়োজন হয়। মাসেল রিল্যাক্সেন্ট কি ভাবে অ্যাচিভ করা যেতে পারে? শুধুই কি এই মাসেল রিল্যাক্সেশন, স্কেলেটাল মাসেল রিল্যাক্সেশন কি ভাবে অ্যাচিভ করা যেতে পারে? আমরা তো আজকের যে টপিক সেই হিসাবে তো বলতেছি স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করা, এছাড়াও কিন্তু করা যেতে পারে। কারণ আমরা জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস এর মধ্যে দেখেছি কোন জেনারেল অ্যানেস্থেটিক্স এর ভালো স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট প্রপার্টিও আছে।
স্পেশালি ভোলাটাইল জেনারেল অ্যানেস্থেটিক্স যেগুলো, এগুলো ইউজ করলে, স্পেশালি হাই ডোজে যদি ইউজ করা হয় তাহলে কিন্তু ওটা দিয়েও স্কেলেটাল মাসেল রিল্যাক্সেশন অ্যাচিভ করা যায়। রিজিওনাল অ্যানেস্থেসিয়া, আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ডিসকাস করেছি এর আগে। রিজিওনাল কোনো একটা রিজিয়ন যদি অ্যানেস্থেটাইজ করে দেওয়া হয় লোকাল অ্যানেস্থেটিক্স ইউজ করে, রিজিওনাল অ্যানেস্থেসিয়া, তাহলে ওই রিজিয়নের রিফ্লেক্স লস্ট হয়ে যায়, তখন কিন্তু ওই রিজিয়নের মাসেলগুলো, স্কেলেটাল মাসেলগুলো রিল্যাক্স হয়ে যায়। এভাবে স্কেলেটাল মাসেল রিল্যাক্স করা যায়। আর আমরা যেটা বললাম যে বাই অ্যাডমিনিস্টারিং skeletal muscle relaxants or neuromuscular blocking agents or muscle relaxants। এছাড়া একটা মেকানিক্যালি বা ফিজিক্যালি সেটা হলো যে একটা পজিশনিং, যে পজিশনে করলে মাসেলগুলো টট হয়ে থাকে, কন্ট্রাক্টেড থাকে, সেই পজিশনে অ্যাভয়েড করে যে পজিশনে বডির মাসেলগুলো রিল্যাক্স থাকে ওই পজিশনে পেশেন্টকে রেখেও কিছুটা মাসেল রিল্যাক্সেশন অ্যাচিভ করা যেতে পারে। তাহলে দিস আর দ্য ওয়েজ by which skeletal muscle relaxation can be achieved. High dose of volatile anesthetics use করে, by giving regional anesthesia, administration of skeletal muscle relaxants, and also by proper positioning of the patient. এবারে আসি, আমরা যে একটু আগে ক্লাসিফিকেশন বললাম, আমরা এখানে মূলত ডিসকাস করা দরকার হচ্ছে নিউরোমাসকুলার ব্লকার্স, যেগুলো এগুলো নিউরোমাসকুলার ব্লকার্স। আচ্ছা, এই রিলেশনে আমি তোমাদের একটু মেমোরি রিকালেক্ট করার চেষ্টা করি। আচ্ছা, আমরা অটোনমিক ফার্মাকোলজি যখন ডিসকাস করেছি সেখানে আমরা এই কোলিনার্জিক ব্লকার্স বা কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট বা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস এর ক্লাসিফিকেশন অফ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস মনে পড়ে? বলো দেখি। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্যার। অ্যান্টি-মাস্কারিনিক ড্রাগস এন্ড অ্যান্টি-নিকোটিনিক ড্রাগস। তো আমরা অটোনমিক ফার্মাকোলজি রিলেশনে কিন্তু অ্যান্টি-মাস্কারিনিক ড্রাগস ডিসকাস করেছি, আমরা অ্যান্টি-নিকোটিনিক ড্রাগস ওখানে কিন্তু তেমন কিছু বলিনি। কারণ হলো ওটার ডিসকাশন হলো এই যে আজকের ক্লাসে এই যে নিউরোমাসকুলার ব্লকার্স, এর মধ্যে and depolarizing skeletal muscle relaxants বা নিউরোমাসকুলার ব্লকার্স, এইখানে অ্যান্টি-নিকোটিনিক ড্রাগস চলে আসছে। আচ্ছা, অ্যান্টি-নিকোটিনিক ড্রাগস কেও এখন আমরা আগে ক্লাসিফাই করো। আমরা একটু আগে বললাম যে নিকোটিনিক রিসেপ্টরের সাইটস হচ্ছে একটা নিউরো আর হচ্ছে অটোনমিক গ্যাংলিয়ন অ্যাড্রেনাল মেডুলা, এন রিসেপ্টর এন্ড এন রিসেপ্টর। তাহলে ড্রাগসও, অ্যান্টি-নিকোটিনিক ড্রাগসও ক্লাসিফাই হয়ে যাবে দুই ভাগে, যেগুলো এন রিসেপ্টরকে ব্লক করে এদেরকে বলা হচ্ছে নিউরোমাসকুলার ব্লকার, আর যেগুলো এন রিসেপ্টরকে ব্লক করে এদেরকে বলা হয় গ্যাংলিয়ন ব্লকার। তাহলে নিউরোমাসকুলার ব্লকার, অ্যান্টি-নিকোটিনিক ড্রাগস আর ক্লাসিফাইড ইনটু নিউরোমাসকুলার ব্লকারস এন্ড গ্যাংলিয়ন ব্লকারস। তো নিউরোমাসকুলার ব্লকারস এর মধ্যে আমরা তো বললামই নন ডিপোলারাইজিং, ডিপোলারাইজিং, নন ডিপোলারাইজিং এর মধ্যে আবার আইসোকুইনোলিন ডেরিভেটিভ, স্টেরয়েড ডেরিভেটিভস, আর ডিপোলারাইজিং এর মধ্যে সাকসিনাইলকোলিন। আচ্ছা, এখন গ্যাংলিয়ন ব্লকার, এটা বেশি জিজ্ঞেস করা হয় না, নাম দুই একটা মনে রাখতে হবে। গ্যাংলিয়ন ব্লকারস এর নাম জানো তোমরা? ট্রাইমেথাফেন, এটা মনে রাখো, ট্রাইমেথাফেন এন্ড হেক্সামেথোনিয়াম, ট্রাইমেথাফেন এন্ড হেক্সামেথোনিয়াম। তো এগুলো আসলে একসময় হাইপারটেনশনের ট্রিটমেন্টে ইউজ করা হতো, কিন্তু এগুলো যেহেতু নন স্পেসিফিক, একদিকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমেও কাজ করে আবার প্যারাসিম্প্যাথেটিকেও কাজ করে, এজন্য অ্যাডভার্স ইফেক্ট গুলা অনেকটা ডাইভার্স অ্যাডভার্স ইফেক্ট হয়, এজন্য এগুলোর ইউজ নাই। তবে একসময় এগুলো অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ইউজ হতো। তবে তোমাদের অটোনমিক ফার্মাকোলজি, কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজিতে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস এগুলো যে বিভিন্ন সাইটে কাজ করে বডির, সেখানে সেই ছবিতে সেই লিস্টে কিন্তু দেখবে গ্যাংলিয়ন ব্লকার আছে, তাতে এই ট্রাইমেথাফেন এন্ড
হেক্সামিথোনিয়াম, এটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, একটু মনে রাখলেই হবে। তো আমরা চলে যাই মূলত নিউরোমাসকুলার ব্লকার্স, নন ডিপোলারাইজিং এন্ড ডিপোলারাইজিং। নন ডিপোলারাইজিং মানে হলো এরাই হচ্ছে অ্যান্টি নিকোটিনিক ড্রাগস। অ্যান্টি নিকোটিন, তাহলে যদি নন ডিপোলারাইজিং স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট এর মেকানিজম অফ অ্যাকশন পরীক্ষায় আসে বা কোনো স্পেসিফিক নাম মেনশন করে দেওয়া হয়, যেমন অ্যাট্রাকিউরিয়াম, সিস অ্যাট্রাকিউরিয়াম, এগুলো যদি বলে দেওয়া হয় যে রাইট ডাউন দ্য skeletal muscle relaxing mechanism of attracurium or cis attracurium or pancuronium or vecuronium or ditubocurarin or galamine, এই যেগুলো আছে, তখন মেকানিজম কি হবে? যদি একটা কথা মনে রাখো, দে আর অ্যান্টি নিকোটিনিক ড্রাগস, তাহলে এটা দিয়ে মেকানিজম এক্সপ্লেইন করতে পারবে। যেহেতু তারা অ্যান্টি নিকোটিনিক ড্রাগস, তার মানে এই নন ডিপোলারাইজিং স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট গুলো অ্যাডমিনিস্ট্রেশনের পরে এরা চলে যাবে স্কেলেটাল নিউরোমাসকুলার জাংশনে, ওখানে গিয়ে নিকোটিনিক রিসেপ্টরকে ব্লক করে ফেলবে। তো ব্লক করে ফেললে অ্যাসিটাইলকোলিন আর নিকোটিনিক রিসেপ্টর ফ্রি পাবে না, অ্যাসিটাইলকোলিন কোনো অ্যাকশন করতে পারবে না নিকোটিনিক রিসেপ্টর। আর অ্যাসিটাইলকোলিন নিকোটিনিক রিসেপ্টরের সঙ্গে ইন্টারঅ্যাকশন হইলে যে স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন হইতো সেটা আর হবে না। সো স্কেলেটাল মাসেলস উইল বি রিল্যাক্সড, স্কেলেটাল মাসেল রিল্যাক্সেশন অ্যাচিভড। এই হচ্ছে মেকানিজম। অ্যাসিটাইলকোলিনের নিকোটিনিক রিসেপ্টরকে বাইন্ড করে এরা, যেহেতু তারা অ্যান্টি নিকোটিনিক ড্রাগস, তো এই জন্যই বলা হচ্ছে নন ডিপোলারাইজিং, কারণ নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে ব্লক করে দিলে অ্যাসিটাইলকোলিন নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করলে তো আগে ডিপোলারাইজেশন হইতো, ডিপোলারাইজেশন ফলোড বাই রিপোলারাইজেশন, অ্যাকশন পটেনশিয়াল হইতো, নার্ভ ইম্পালস কন্ডাকশন হইতো, স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন হইতো। তো সেটা আর হচ্ছে না, যেহেতু ডিপোলারাইজেশন হইতে দেয় না, এই জন্য তারা নন ডিপোলারাইজিং। এই ক্ষেত্রে তাহলে মাসেলের কন্ডিশন কি হবে? স্পাস্টিসিটি হবে না প্যারালাইসিস হবে? প্যারালাইসিস হবে স্যার। স্পাস্টিক প্যারালাইসিস, ফ্ল্যাসিড স্যার, ফ্ল্যাসিড প্যারালাইসিস হবে। হ্যাঁ, জিজ্ঞেস করা হয়, পরের মেকানিজমটা বললে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। তাও এখানে বলে রাখি যে যেহেতু নিকোটিনিক রিসেপ্টরকে ব্লক করে দিছে, ডিপোলারাইজেশন হইতেই দিতেছে না, তারা নন ডিপোলারাইজিং অ্যান্টি নিকোটিনিক ড্রাগ, যেহেতু নন ডিপোলারাইজিং, নিকোটিনিক রিসেপ্টর ব্লক করে দিয়ে মাসেলের কন্ট্রাকশন হতেই দিচ্ছে না, তার মানে মাসেল তখন রিল্যাক্স থাকবে, ফ্লাসিড। এজন্য ফ্লাসিড প্যারালাইসিস ইজ অ্যাচিভড ডিউ টু অ্যাডমিনিস্ট্রেশন অফ নন ডিপোলারাইজিং নিউরোমাসকুলার ব্লকার্স। আর ডিপোলারাইজিং যেটা, সাকসিনাইলকোলিন এক্সাম্পল হচ্ছে, বেস্ট এক্সাম্পল হচ্ছে সাকসিনাইলকোলিন, ডেকামেথোনিয়ামে আছে, তো সাকসিনাইলকোলিন ইউজ হয় বেশি। তো সাকসিনাইলকোলিন ইউজ করলে যেটা হয়, এটার মেকানিজম কি? মেকানিজম অফ অ্যাকশন অফ সাকসিনাইলকোলিন, এটার মেকানিজমটাকে এক্সপ্লেইন করা হয় টু ফেজে, ফেজ 1 এন্ড ফেজ 2। ফেজ 1 হচ্ছে ফেজ অফ ডিপোলারাইজেশন and phase 2 হচ্ছে phase of desensitization. phase 1 হচ্ছে phase of depolarization and phase 2 হচ্ছে phase of desensitization. আচ্ছা, এটার মেকানিজম বোঝার জন্য একটা কথা তোমাদের আমি হয়তো আগে একটু বলেছি যে সাকসিনাইলকোলিনের আরেকটা নাম আছে, মনে আছে তোমাদের? What is the other name of succinylcholine? Saxamethonium, ঠিক আছে, এটা আদার নেম। অ্যানাদার নেম, এটা হলো এর স্ট্রাকচারের ভিত্তিতে নাম। সাকসিনাইলকোলিনটার কেমিক্যাল স্ট্রাকচার কি রকম? আচ্ছা, সাকসিনাইলকোলিন কেমিক্যালি আসলে এটা দুইটা অ্যাসিটাইলকোলিনের কম্বিনেশন, two molecules of acetylcholines back to back connected, two molecules of acetylcholine back to back connected, তাদের অ্যাসিটাইলকোলিনের দুইটা মলিকুল একটা আরেকটার সাথে একটার পিছন আরেকটার পিছন
কানেক্টেড থাকে। তার মানে হলো দুইটা অ্যাসিটাইলকোলিন মলিকুল একসঙ্গে যুক্ত হয়ে এই সাকসিনাইলকোলিন তৈরি। এই জন্য এটার আদার নাম হচ্ছে, একটা নাম তো বললে সাকসামিথোনিয়াম, ওকে, অ্যানাদার নেম ডিউ টু দিস কেমিক্যাল স্ট্রাকচার ডাইঅ্যাসিটাইলকোলিন। ডাইঅ্যাসিটাইলকোলিন, ডাই মানে কি? ডাই মানে কি? বিভিন্ন জায়গায় এটা পাইছো না, ডাই মানে কি? যেহেতু টু অ্যাসিটাইলকোলিন মলিকুল একসঙ্গে যুক্ত হয়ে এই সাকসিনাইলকোলিন তৈরি, এই জন্য এর আরেক নাম হচ্ছে ডাইঅ্যাসিটাইলকোলিন। তো যেহেতু এটা অ্যাসিটাইলকোলিন দুইটা মিলে তৈরি, তো তার মানে সেই দিক থেকে চিন্তা করলে এটা কিন্তু নিকোটিনিক রিসেপ্টর অ্যাগনিস্ট। কারণ যেহেতু অ্যাসিটাইলকোলিন নিকোটিনিক রিসেপ্টর অ্যাগনিস্ট, অ্যাসিটাইলকোলিন নরমালি নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে স্কেলেটাল মাসল কন্ট্রাকশন করে। তো এটা তো আরো অ্যাসিটাইলকোলিনের চাইতে শক্তিশালী, যেহেতু টু মলিকুলস। তো এজন্য ইনিশিয়ালি কিন্তু ফেজ 1 যেটা ফেজ অফ ডিপোলারাইজেশন, ইনিশিয়ালি কিন্তু এই সাকসিনাইলকোলিন নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, নিউরোমাসকুলার জাংশনে বাইন্ড করে। বাইন্ড করার পরে যেহেতু একদিক দিয়ে হলো এটা টু মলিকুলস, এই জন্য এর পটেন্সি বেশি, রিসেপ্টরের সাথে খুব ফার্মলি এটা বাইন্ড হয়ে থাকে। আর টু মলিকুলস এই অ্যাসিটাইলকোলিনকে ব্রেকডাউন করার যে এনজাইম কোলিনেস্টারেজ, সেটা সিঙ্গেল অ্যাসিটাইলকোলিনকে ব্রেকডাউন করতে পারে। কিন্তু এই এই ডাবল মলিকুল একসঙ্গে অ্যাটাচড হওয়ার কারণে এর যে স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেছে, এই অবস্থায় কিন্তু কোলিনেস্টারেজ ব্রেকডাউন করতে পারে না। এই কারণে এই যে বাইন্ড হয়, এর নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড হয়ে থাকাটা এটা অনেক লং লাস্টিং হয়। মানে ডিপোলারাইজেশন করে, বাইন্ড হয়ে ডিপোলারাইজেশন করলো, এই ডিপোলারাইজেশন হয়ে থাকে লং টাইম, এবং কন্টিনিউয়াস ডিপোলারাইজেশন স্টেটে থাকতে থাকতে নর্মাল যে বডির অ্যাসিটাইলকোলিন, এগুলোকে সে আর বাইন্ড হতে দেয় না নিকোটিনিক রিসেপ্টরে। তার মানে আলটিমেটলি এটার অ্যাকশনটাও কিন্তু অ্যান্টাগনিস্টের মতো হয়ে যায়। কিন্তু ইনিশিয়ালি যেহেতু সে বাইন্ড করে ডিপোলারাইজেশন করে, ওই স্টেটে সে কিন্তু স্পাস্টিসিটি ডেভেলপ করে, মাসেল কন্ট্রাকশন করে। কিন্তু মাসেল কন্ট্রাকশন করে থাকতে থাকতে এই যেসব স্কেলিটাল মাসেলের গায়ে এই সাকসিনাইলকোলিন নিকোটিনিক রিসেপ্টরে বাইন্ড হয়ে থাকে, এরা ফার্দার অ্যাসিটাইলকোলিন মলিকিউলের প্রতি ডিসেনসিটাইজ হয়ে যায়, তাদের প্রতি বাইন্ড হওয়ার অ্যাফিনিটি আর তার থাকে না। তার মানে হলো তখন হয়ে যায় ফেজ অফ ডিসেনসিটাইজেশন। ইনিশিয়ালি ফেজ অফ ডিপোলারাইজেশন যেহেতু অ্যাগনিস্ট, কিন্তু আবার যেহেতু ডাবল মলিকুল একসাথে হয়ে, এই জন্য বাইন্ডিংটা লং লাস্টিং হয় এবং অনেক অ্যাডহারেন্টলি বাইন্ড করে, ফার্মলি বাইন্ড করে, এবং লং কন্টিনিউয়াস বাইন্ড হয়ে থাকতে থাকতে স্কেলিটাল মাসেল ফার্দার অ্যাসিটাইলকোলিনের প্রতি ডিসেনসিটাইজ হয়ে যায়। তখন হয়ে যায় ফেজ অফ ডিসেনসিটাইজেশন। ইনিশিয়ালি ফেজ অফ ডিপোলারাইজেশন, দেন ফেজ অফ ডিসেনসিটাইজেশন। এই জন্য ফেজ অফ ডিপোলারাইজেশন যখন চলে তখন একটু স্পাস্টিসিটি ডেভেলপ করে, এই জন্য ইনিশিয়ালি স্পাস্টিক প্যারালাইসিস হয়, ফলোড বাই ফ্লাসিড প্যারালাইসিস। অনেক সময় এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, নন ডিপোলারাইজিং স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট আর ডিপোলারাইজিং স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট, এরা কি ধরনের, কোন ধরনের প্যারালাইসিস স্কেলিটাল মাসেল প্যারালাইসিস ডেভেলপ করে? আনসার ইজ নন ডিপোলারাইজিং গুলো ফ্লাসিড প্যারালাইসিস ডেভেলপ করে, আর ডিপোলারাইজিং স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট দ্যাট ইজ সাকসিনাইলকোলিন, এটা ইনিশিয়ালি স্পাস্টিক প্যারালাইসিস ডেভেলপ করে, দ্যাট ইজ ফলোড বাই ফ্লাসিড প্যারালাইসিস। তো সাকসিনাইলকোলিন এটার কিন্তু ডিউরেশন অফ অ্যাকশন শর্ট, এজন্য এটা মূলত ইউজ হয় এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন, এই পারপাসে ইউজ হয়। সাকসিনাইলকোলিনের কিছু প্রবলেম আছে, যেহেতু এটা দেখা যাচ্ছে যে অটোনমিকের রিলেশনে এটার অ্যাকশন, এজন্য এটার কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, কার্ডিওভাস্কুলার অ্যাডভার্স ইফেক্ট। আর আমরা এখনই যেটা বললাম, ইনিশিয়ালি যেহেতু স্পাস্টিসিটি করে, ওই টাইমে মাসেল কন্ট্রাকশন করে ইনিশিয়ালি, ওই টাইমে মাসেল ফ্যাসিকুলেশন হতে পারে এবং মাসেল
কন্ট্রাকশন হওয়ার কারণে মাসেল পেইন হতে পারে, ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেসার, ইন্ট্রাঅকুলার প্রেসার, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার এগুলো বাড়াইতে পারে। এই ইনিশিয়ালি যেহেতু সে মাসেল কন্ট্রাকশন করে, ভিগোরাস মাসেল কন্ট্রাকশন যদি হয়ে যায় তাহলে হাইপারক্যালেমিয়া হতে পারে, মাসেল থেকে পটাশিয়াম বের হয়ে হাইপারক্যালেমিয়া। এন্ড অ্যানাদার ইডিওসিনক্রেটিক অ্যাডভার্স ইফেক্ট, ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন, একটু আগে যেটা বললাম যে সাকসিনাইলকোলিনের কারণে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হতে পারে। আর কোন গ্রুপের ড্রাগের কারণে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হতে পারে? বলো। জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস এর মধ্যে কোন গ্রুপের জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস এর কারণে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হতে পারে? বলো, মনে পড়ে? হ্যাঁ বলো, কোনটা? ভেরি গুড, হ্যালোথেন। হ্যালোথেন এন্ড সাম আদার ভোলাটাইল জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট। হ্যালোথেনটাই এক্ষেত্রে বেশি উল্লেখযোগ্য, এর কারণে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হতে পারে। আর স্কেলেটাল মাসল রিল্যাক্সেন্টের মধ্যে আমরা পাইলাম সাকসিনাইলকোলিনের কারণেও ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হতে পারে। তো ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া এটা আসলে একটা ফার্মাকোজেনেটিক ডিসঅর্ডার, এখানে রিসেপ্টর অ্যাবনরমালিটি থাকে এবং সেটা কিছু কিছু ড্রাগের প্রতি সেনসিটিভ। তার মধ্যে হ্যালোথেন আর আদার ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্ট আর সাকসিনাইলকোলিন এইসব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, মাসেলের সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে সাডেন হিউজ রিলিজ অফ ক্যালসিয়াম হয়ে যায়। এই কারণে মাসেলের কন্ট্রাকশন হয়, ভিগোরাস মাসেল কন্ট্রাকশন হয়, এবং মাসেল কন্ট্রাকশন হয়ে গেলে হাইপারথার্মিয়া হতে পারে, হাইপারপাইরেক্সিয়া, হাইপারথার্মিয়া, হাইপারক্যালেমিয়া এসব প্রবলেম হয়, ডিহাইড্রেশন হয়, এবং এটা কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশন, র্যাপিডলি এটা ম্যানেজ করতে হয়। সিমটোমেটিক ম্যানেজমেন্ট যেমন হাইপারথার্মিয়া, হাইপারপাইরেক্সিয়া, ফিভার, অ্যান্টিপাইরেটিক দিয়ে ফিভার কন্ট্রোল করতে হয়, ডিহাইড্রেশনের জন্য ফ্লুইড রিপ্লেসমেন্ট দিতে হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায় যেমন হাইপারক্যালেমিয়া হয়, হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্ট দিতে হয়। আর মূল কারণ যেটা যে মাসেল কন্ট্রাকশন ভিগোরাস হচ্ছে, এজন্য সেন্ট্রালি অ্যাক্টিং স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টের মধ্যে একটা আমরা একটু আগে আমি বললাম ডেন্ট্রোলিন is especially used for this condition. Dantrolene is used for treatment of malignant hyperthermia as skeletal muscle relaxant. আচ্ছা, এবারে আমরা নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্ট যেগুলো বলেছি এগুলোকে আবার একটু অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশন একটু ক্লাসিফাই করা হয় অনেক সময়, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। তোমরা একটু বই থেকে দেখে নেবে। শর্ট অ্যাক্টিং হচ্ছে মিভাকিউরিয়াম, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হচ্ছে অ্যাট্রাকিউরিয়াম, সিস অ্যাট্রাকিউরিয়াম, ভেকিউরোনিয়াম, রকিউরোনিয়াম, আর লং অ্যাক্টিং হচ্ছে প্যানকিউরোনিয়াম। তার মানে ওই সাইডে কিন্তু অনেকগুলো স্টেপ বাই স্টেপ সাব গ্রুপিং হচ্ছে, সাব ক্লাসিফিকেশন হচ্ছে। প্রথমে তো সেন্ট্রালি অ্যাক্টিং, পেরিফেরালি অ্যাক্টিং, স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট। পেরিফেরালি অ্যাক্টিং গুলোকে নিউরোমাসকুলার ব্লকার্স বলা হলো। এটাকে আবার ভাগ করা হলো নন ডিপোলারাইজিং এন্ড ডিপোলারাইজিং। নন ডিপোলারাইজিং কে আবার কেমিক্যালি ক্লাসিফাই করা হলো আইসোকুইনোলিন ডেরিভেটিভ, স্টেরয়েড ডেরিভেটিভ এন্ড আদার। আবার এই নন ডিপোলারাইজিং গুলোকে অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশন ভাগ করা হচ্ছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এন্ড লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং হচ্ছে মিভাকিউরিয়াম, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হচ্ছে অ্যাট্রাকিউরিয়াম, সিস অ্যাট্রাকিউরিয়াম, ভকিউরোনিয়াম, রকিউরোনিয়াম, ভেকিউরোনিয়াম, সিস অ্যাট্রাকিউরিয়াম তো বললাম, আর লং অ্যাক্টিং হচ্ছে প্যানকিউরোনিয়াম। এই অ্যাট্রাকিউরিয়াম আর সিস অ্যাট্রাকিউরিয়ামের রিলেশন একটা ফার্মাকোকাইনেটিক্স এর কথা, এটা অনেক সময় জেনারেল ফার্মাকোলজি রিলেশনে আসে কথাটা। অ্যাট্রাকিউরিয়াম এন্ড সিস অ্যাট্রাকিউরিয়াম এটা মেটাবলিজম হয় কিভাবে? অ্যাট্রাকিউরিয়াম আর সিস অ্যাট্রাকিউরিয়াম মেটাবলিজম হয় কিভাবে? এটা আসলে আমাদের ম্যাক্সিমাম ড্রাগসে মেটাবলিজম হয়, বায়োট্রান্সফরমেশন হয়, ডিগ্রেডেশন হয়, বডি থেকে রিমুভ হয়ে যায়।
সেই ভাবে এটা ডিগ্রেডেশন হয় না, এটা একটা স্পেশাল প্রসিডিউরে হয়, that is known as Huffman degradation or Huffman elimination. একজন সায়েন্টিস্ট হফম্যান উনি এটা ডেসক্রাইব করছেন, সেই হিসেবে নাম হফম্যান ডিগ্রেডেশন or হফম্যান elimination. এই মেকানিজমে এটা মেটাবলাইজড হয়। এটা হচ্ছে স্পন্টেনিয়াস নন এনজাইমেটিক breakdown of attracurium or cis attracurium. Spontaneous non-enzymatic breakdown of attracurium or cis attracurium is by the process of Huffman degradation, এবং এর ডিগ্রেডেশন হয়ে এটা পরে এলিমিনেশন হয়ে যায়, এই জন্য হফম্যান এলিমিনেশন। নর্মালি আমরা যদি দেখি বায়োট্রান্সফরমেশন হয়, ড্রাগ মেটাবলিজম হয়, ফেজ 1 হোক আর ফেজ 2 হোক, এটা কিন্তু with involvement of many enzymes. এনজাইম, অনেকগুলো এনজাইম ইনভলভ থাকে ডিফারেন্ট ড্রাগের জন্য, ডিফারেন্ট এনজাইমস এবং কেমিক্যাল রিয়াকশন ডিফারেন্ট টাইপসের, এটা জেনারেল ফার্মাকোলজিতে পড়ানো হয়েছে। বাট এক্সেপশন ইজ ফর অ্যাট্রাকিউরিয়াম এন্ড সিস অ্যাট্রাকিউরিয়াম। এখানে দেখা যাচ্ছে নন এনজাইমেটিক স্পন্টেনিয়াস ডিগ্রেডেশন অফ অ্যাট্রাকিউরিয়াম এন্ড সিস অ্যাট্রাকিউরিয়াম হয়, which is known as Huffman degradation or Huffman elimination. এটা আমি তোমাদের বলে দিলাম, যদি এই রিলেশন এই নাম বলার সাথে যদি কোনো জিজ্ঞেস করে ফেলে তোমরা যাতে বলতে পারো। ডিজিজ আছে ডিজিটাল মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করলে সিরিয়াস প্রবলেম হতে পারে, যেমন কিছু নিউরোলজিক আর নিউরোমাসকুলার ডিজিজ আছে। নিউরোলজিক ডিজিজে অলরেডি যদি ওই ডিজিজের কারণে তার মাসেল রিল্যাক্সেশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি আরো নিউরোমাসকুলার ব্লকার্স আর মাসেল রিল্যাক্সেন্টস ইউজ করা হয়, তাহলে আরো কন্ডিশন ডিটেরিয়েট করবে। নিউরোমাসকুলার ডিজিজ যেমন মায়োস্থেনিয়া গ্র্যাভিস, ইটন ল্যাম্বার্ট মায়োস্থেনিক সিনড্রোম, এইসব ডিজিজের ক্ষেত্রে অলরেডি মাসেল কন্ট্রাকশন মেকানিজম, নিউরোমাসকুলার ট্রান্সমিশন মেকানিজম এগুলো ইম্পেয়ার্ড থাকে। এই ক্ষেত্রে যদি আরো স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করা হয়, তাহলে কন্ডিশন ডিটেরিয়েট করতে পারে। নিউরোলজিক ডিজিজ, নিউরোমাসকুলার ডিজিজ লাইক মায়োস্থেনিয়া গ্র্যাভিস, ইটন ল্যাম্বার্ট মায়োস্থেনিক সিনড্রোম। এছাড়া লিভার ডিজিজ, কিডনি ডিজিজ থাকলেও তাদের ক্ষেত্রে ওইগুলো কশাসলি ইউজ করতে হবে, কারণ আমরা জানি মোস্ট অফ দ্য ড্রাগস আর মেটাবলাইজড আর বায়োট্রান্সফর্মড in liver and most of the drugs are eliminated through kidneys. এই জন্য এই দুইটা অর্গানের যদি ডিজিজ থাকে, সেই ক্ষেত্রেও আমাদেরকে কনসাস হইতে হবে, প্রয়োজনে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, বা যেখানে ইউজ করা যাবেই না সেটাও চিন্তা করতে হবে। কোন কোন ড্রাগের সাথে নিউরোমাসকুলার ব্লকার্স আর স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টস এর ইন্টারাকশন হওয়ার চান্স বেশি? এই ভোলাটাইল অর ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স, আমরা যেহেতু বললাম যে এগুলো হাই ডোজে দিলে এগুলোর দ্বারাই স্কেলেটাল মাসেল রিল্যাক্সেশন হয়, তো যদি আমরা ওই ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্টসও ইউজ করি, আবার স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট আলাদা ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের ডোজের ব্যাপারে কশাস হইতে হবে, যে ওইটা দিয়েও তো কিছু রিল্যাক্সেশন হয়, তাহলে এটা আমাদের কিরকম ডোজে দিলেই চলবে। লোকাল অ্যানেস্থেটিক্স দিলে, ওই যে আমরা একটু আগে বললাম রিজিওনাল অ্যানেস্থেসিয়া দিলে ওই রিজিয়নের মাসেলগুলো সব রিল্যাক্স হয়ে যায়, এক্ষেত্রে আমাদের কশাস হইতে হবে। কিছু কিছু অ্যান্টিবায়োটিকেরও নিউরোমাসকুলার ব্লকিং প্রপার্টি থাকে, যেমন অ্যামাইনোগ্লাইকোসাইডস এন্ড ফ্লুরোকুইনোলন। অ্যামাইনোগ্লাইকোসাইডস, ফ্লুরোকুইনোলন, এগুলোরও নিউরোমাসকুলার ব্লকিং প্রপার্টি থাকে, কাজে এগুলো ইউজ করা পাশাপাশি আবার স্পেসিফিক স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করা, এক্ষেত্রে আমাদের কনসাস হইতে হবে। অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, এগুলো মাসেল রিল্যাক্সেশন করে, তো কাজে এগুলোর কম্বিনেশনের ক্ষেত্রে ড্রাগ ইন্টারাকশনের কথা মাথায় রাখতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট,
এটা তো অ্যান্টিকনভালসেন্ট হিসেবে ইউজ হয় এর ক্ষেত্রে প্রিক্লাম্পটিক কন্ডিশনে। তো তার মানে এটাও মাসেল রিল্যাক্সেশন করে এক্ষেত্রে। এজন্য পাশাপাশি দুটার কম্বিনেশনের ইউজের কথা আসলে আমাদেরকে কনসাস থাকতে হবে। এখন আমরা নিউরোমাসকুলার ব্লকার্স আর স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্টস আমাদের অ্যানাস্থেটিক অ্যান্ড সার্জিক্যাল প্রসিডিউরকে সুইটেবল করার জন্য তো ইউজ করতে হয়, কিন্তু যখন আমাদের কাজ শেষ, সার্জারি কমপ্লিট, এখন আমাদের ফেজ অফ রিকভারি অফ অ্যানাস্থেসিয়া এই পিরিয়ড। তো এতক্ষণ জেনারেল অ্যানাস্থেটিক এজেন্ট দেওয়া হচ্ছিল, এটা দেওয়া স্টপ করে দিলাম, বাস ওটার অ্যাকশন শেষ হয়ে গেলে পেশেন্ট ওটার অ্যাকশন থেকে রিকভার করবে। যদি স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টস আর নিউরোমাসকুলার ব্লকার্স ইউজ করা হয়ে থাকে এবং এই কারণে তো পেশেন্ট তো অলরেডি অন ভেন্টিলেশন, ভেন্টিলেটরি সাপোর্ট, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন তাকে দেওয়া হচ্ছে। আমরা তো চাইবো না যে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন কন্টিনিউ হোক, যত তাড়াতাড়ি আমরা তাকে স্পন্টেনিয়াস রেসপিরেশনে নিয়ে আসতে পারি, এটাই পেশেন্টের জন্য বেটার। এই জন্য এখন আমাদের আরেকটা করণীয় হলো এই ফেজে স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট আর নিউরোমাসকুলার ব্লকার্স এগুলোর অ্যাকশনকে অ্যান্টাগোনাইজ করা। হাউ, এটা তোমাদের রিটেনেও কিন্তু আসে, পরীক্ষাভাবে তো ধরা হয়, প্রায়ই দেখা যায় এই কোনো একটা কোশ্চেনের পিছনে এটা লাগাই দেওয়া হয়। হাউ অ্যাকশন অফ অ্যাট্রাকিউরিয়াম ক্যান বি অ্যান্টাগোনাইজড, বা হাউ অ্যাকশন অফ নন ডিপোলারাইজিং নিউরোমাসকুলার ব্লকার ক্যান বি অ্যান্টাগোনাইজড। এটা আমি অন্য কোনো ক্লাসের রিলেশনে অবশ্য একটু বলেই ফেলেছি, মনে আছে তোমাদের? নিউরোমাসকুলার ব্লকার্স এর অ্যাকশন কিভাবে অ্যান্টাগোনাইজ করা যায়? এনিবডি বলো দেখি, কারো কথা নেই কেন? পরে কোনটা? কোলিনার্জিক অ্যাগনিস্ট ইউজ করে, যেহেতু কোলিনার্জিক অ্যাকশন মানে নিকোটিনিক কোলিনার্জিক অ্যাকশনকে ব্লক করে দিয়ে নন ডিপোলারাইজিং নিউরোমাসকুলার ব্লকার গুলো কাজ করে। আমরা মূলত সেটার রিলেশনেই কথা বলছি। তাহলে কোলিনার্জিক অ্যাগনিস্ট যদি ইউজ করা যায় তাহলে আমরা আবার মাসেলের অ্যাকশন ফিরে পাবো, যে মাসেল রিল্যাক্স হয়ে গিয়েছিল, প্যারালাইজড হয়ে গিয়েছিল, সেটার অ্যাকশন ফিরে পাবো। তো এই রিলেশনে কোন কোলিনার্জিক অ্যাগনিস্ট ইউজ হয়? কোলিনোমাইমেটিক, কোন কোলিনোমাইমেটিক এজেন্টস ইউজ হয়? নাম মনে আছে? মনে নাই? অ্যান্টিকোলিনেস্টারেজ, অ্যান্টিকোলিনেস্টারেজ এর মধ্যে নিওস্টিগমিন ইউজ হয় সবচেয়ে বেশি, এছাড়া এড্রোফোনিয়ামও ইউজ করা যায়। নিওস্টিগমিন এক্ষেত্রে মনে রাখতে হবে খুব ভালো করে, নিওস্টিগমিন। তো আমাদের ইউজ করতে হবে অ্যান্টিকোলিনেস্টারেজ গ্রুপের ড্রাগ, এর মধ্যে মোস্টলি ইউজ ড্রাগ হচ্ছে নিওস্টিগমিন। এছাড়া এড্রোফোনিয়ামও ইউজ করা যেতে পারে, পাইরিডোস্টিগমিন ইউজ করা যেতে পারে। এড্রোফোনিয়াম খুব র্যাপিড অ্যাকশন অনসেট অ্যান্ড র্যাপিড টার্মিনেশন অফ অ্যাকশন, আর নিওস্টিগমিন মোটামুটি এর পরে পরে এটার অ্যাকশন কিছুক্ষণ থাকে, তবে পাইরিডোস্টিগমিন অ্যাকশন শুরু হতে পারে একটু টাইম লাগে বেশি। তো যেটা রুটিনলি আমাদের দেশে ইউজ হয় সেটা হচ্ছে নিওস্টিগমিন। এখন যদি তোমাকে এক্সপ্লেন করতে বলি হাউ নিওস্টিগমিন antagonizes the action of non-depolarizing neuromuscular blocker like atracurium or cisatracurium or D-tubocurarine, এটা রিটেনে আসতে পারে। হাউ নিওস্টিগমিন antagonize the action of atracurium, আনসার কি হবে? যেহেতু নিওস্টিগমিন হচ্ছে অ্যান্টিকোলিনেস্টারেজ, তো নিওস্টিগমিন অ্যাডমিনিস্ট্রেশন করলে সে কোলিনেস্টারেজ এনজাইমকে ইনহিবিট করবে, যেহেতু সে অ্যান্টিকোলিনেস্টারেজ।
তো কোলিনেস্টারেজ এনজাইম ইনহিবিশন হয়ে গেলে অ্যাসিটাইল কোলিন আর তার মানে অ্যাসিটাইল কোলিনের কনসেন্ট্রেশন সিনাপটিক ক্লেফটে অনেক বেড়ে যাবে। তো যখন অ্যাসিটাইল কোলিন সিনাপটিক ক্লেফটে অনেক বেশি কনসেন্ট্রেটেড হবে তখন এর জোর অ্যাট্রাকিরিয়ামের চাইতে বেড়ে যাবে, সে তখন অ্যাট্রাকিরিয়ামকে নিকোটিনিক রিসেপ্টর থেকে ডিসপ্লেস করে ফেলবে। তারপরে নিকোটিনিক রিসেপ্টরের উপরে সে অ্যাকশন করবে, করে মাসেল কন্ট্রাকশন করবে, মাসেলের অ্যাকশন ফিরিয়ে নিয়ে আসবে, তার মানে তখন রিকভারি হয়ে যাবে। এই হচ্ছে। এখন অ্যাসিটাইল কোলিনের অ্যাকশন বাড়িয়ে কাজ করতেছে সে তো শুধু নিকোটিনিক রিসেপ্টরে কাজ করবে না, অ্যাসিটাইল কোলিন তো মাসকারেনিক রিসেপ্টরের উপরেও কাজ করবে। এই জন্য তখন তো মাসকারেনিক যে অ্যাকশন গুলো, ইফেক্ট গুলো, যেমন ব্রেডিকার্ডিয়া, হাইপার সিক্রিয়েটরি কন্ডিশন, জিআই ট্র্যাক্ট মোটিলিটি বেড়ে যাবে। এগুলো অ্যাভয়েড করার উপায় কি? আমাদের এখানে দরকার, আমাদের স্পেসিফিক্যালি নিকোটিনিক অ্যাকশন ফিরিয়ে আনা দরকার। মাসকারেনিক অ্যাকশন আমাদের এখন এই মুহূর্তে দরকার নেই। তো কাজেই আমরা মাসকারেনিক রিসেপ্টরের অ্যাকশনকে ব্লক করার জন্য নিওস্টিগমিনের পাশাপাশি অ্যাট্রোপিন দিয়ে দেব, মানে অ্যান্টি মাসকারেনিক। তো ইনজেক্টেবল ফর্মে অ্যান্টি মাসকারেনিক ড্রাগ হচ্ছে অ্যাট্রোপিন। এছাড়া আদার অ্যান্টি মাসকারেনিক ড্রাগ স্কোপোলামিন, গ্লাইকোপাইরোলয়েড এগুলো ইউজ করা যেতে পারে। তো কমনলি অ্যাট্রোপিন ইউজ হয়। এগুলো কিন্তু এক্সপ্লেনেশন চাওয়া হয় পরীক্ষায়, রিটেনেও ভাই কিন্তু এই রিলেশনের কোশ্চেন আসলে জিজ্ঞেস করা হয় তোমার অটোনমিকের নলেজ কেমন, এটা দিয়ে কিন্তু যাচাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যান্টিকোলিনেস্টারেজ গ্রুপের নিওস্টিগমিন, হেড্রোফোনিয়াম বা পাইরিডোস্টিগমিন এগুলো দ্বারা আমরা নন ডিপোলারাইজিং স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টের অ্যাকশনকে রিভার্স করতে পারবো বা অ্যান্টাগোনাইজ করতে পারবো। নিওস্টিগমিন ইউজ হয় বেশি। তো নিওস্টিগমিন দিলে এটা যেহেতু অ্যান্টিকোলিনেস্টারেজ, the cholinesterase enzyme will be inhibited, so there is no breakdown of acetylcholine, there is accumulation of acetylcholine in synaptic cleft. So excess acetylcholine will be able to displace the bound attracurium or non-depolarizing skeletal muscle relaxant. So nicotinic receptors will be free. Acetylcholine act on nicotinic receptors and causes neuromuscular transmission. Skeletal muscle contracting property will be regained. এইভাবে মাসেল রিল্যাক্সেন্টের অ্যাকশনকে কাউন্টার করবে, রিভার্স করবে বা অ্যান্টাগোনাইজ করবে। এখন অ্যাসিটাইলকোলিনের অ্যাকশন বাড়াই দিলাম আমরা, যেহেতু মাসকারেনিক ইফেক্টও বেড়ে যাবে, এজন্য আমাদের মাসকারেনিক ইফেক্ট দরকার নেই। সো we will block muscarinic receptors by administering anti-muscarinic drugs, mostly atropine, injection atropine. তো তাহলে এই স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টের অ্যাকশন আমরা অ্যান্টাগোনাইজ করে, রিভার্স করে আমরা মাসেলের অ্যাকশন ফিরিয়ে আনব। আচ্ছা, এই স্কেলেটাল মাসেলের অ্যাকশন ফিরিয়ে আনা নিয়ে আমরা এত বেশি চিন্তিত কেন বলো দেখি? স্কেলেটাল মাসেলের অ্যাকশন ফিরিয়ে আনা নিয়ে এত কেন আমরা ওরিড, কেন আমরা এত হ্যাঁ? কি প্যারালাইসিস? এতক্ষণ যতক্ষণ স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টের অ্যাকশন ছিল, বডির সব মাসেল তো প্যারালাইসিস হয়েছিল। আমরা তো ইন্টেনশনালি তো প্যারালাইজ করেই ফেলছিলাম, এখন আবার ফিরিয়ে আনার ব্যাপারে এত তাড়া কেন? আমরা স্কেলেটাল মাসেল সব প্যারালাইজ করে দিয়ে ইভেন রেসপিরেটরি মাসেলস, ডায়াফ্রাম সহ তো প্যারালাইসিস করে দিয়েছিলাম। এজন্যই তো আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দেওয়া হচ্ছিল। এখন আমাদের সার্জারি ওভার, এখন পেশেন্টকে আমরা চাই যে স্পন্টেনিয়াস রেসপিরেশন রিস্টাবলিশড হোক। তো এই জন্যই আমরা স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টের অ্যাকশনকে তাড়াতাড়ি অ্যান্টাগোনাইজ করে দিয়ে পেশেন্টের স্পন্টেনিয়াস রেসপিরেশন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই জন্য এটার অ্যাকশনকে অ্যান্টাগোনাইজ করতে হচ্ছে। ঠিক আছে, এখন এই রিলেশনে
জেনারেল ফার্মাকোলজির একটা কথা না বললে শেষ হবে না, সেটা হলো সাকসিনাইল কোলিনের রিলেশনে জেনেটিক্যালি। আচ্ছা, সাকসিনাইল কোলিন মেটাবলিজম হয় কোন এনজাইম দিয়ে? সাকসিনাইল কোলিন মেটাবলিজম হয় কোন এনজাইম দিয়ে? সিউডোকোলিনেস্টারেজ আর প্লাজমা কোলিনেস্টারেজ, যেটা প্লাজমাতে থাকে যেটা। তো জেনেটিক্যালি কোন ইন্ডিভিজুয়ালের সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্সি থাকতে পারে, আবার জেনেটিক্যালি কোন ইন্ডিভিজুয়ালের সিউডোকোলিনেস্টারেজ এক্সেস থাকতে পারে। দুইটার ক্ষেত্রে আউটকাম দুই রকম হতে পারে নিউরোমাসকুলার ব্লকার ইউজ করলে, সাকসিনাইল কোলিন ইউজ করলে। তো যাদের সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্সি থাকে, এই ধরনের ইন্ডিভিজুয়ালে যদি সাকসিনাইল কোলিন ইউজ করা হয়, যখন আমাদের প্রয়োজন শেষ, এখন আমরা চাচ্ছি যে পেশেন্ট রিকভার করুক, তো কিন্তু সাকসিনাইল কোলিন ডেফিসিয়েন্সি, যে মেটাবলাইজিং এনজাইম সিউডোকোলিনেস্টারেজ, এটা একটা ডেফিসিয়েন্সি আছে। এই কারণে দেখা যাবে যে তার রিকভারি হইতে দেরি হচ্ছে। there is chance of prolonged apnea, এটাকে this is known as saxamethonium apnea। যেহেতু সাকসামিথোনিয়াম আর সাকসিনাইল কোলিন মেটাবলাইজিং এনজাইম এর ডেফিসিয়েন্সি তার বডিতে, তার প্লাজমাতে, এজন্য এটা দেওয়া হয়েছে তাকে। তো এটা যে ব্রেকডাউন হয়ে যাবে এনজাইম দ্বারা, তো সেই এনজাইম তার ডেফিসিয়েন্সি, এজন্য এই মাসেল রিল্যাক্সিং অ্যাকশনটা, নিউরোমাসকুলার ব্লকিং অ্যাকশনটা এটা প্রলংড হবে, এজন্য প্রলংড অ্যাপনিয়া হতে পারে। এটাকে বলা হয় সাকসামিথোনিয়াম অ্যাপনিয়া। আবার যাদের সিউডোকোলিনেস্টারেজ এক্সেস থাকে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে সাকসিনাইল কোলিন দেয়া হচ্ছে, কিন্তু আমরা আমাদের ডিজায়ার্ড মাসেল রিল্যাক্সেশন এটা অ্যাচিভ করতে পারছি না, কারণ যতটুকু দেয়া হচ্ছে যে এক্সেস এনজাইম এটাকে মেটাবলাইজ করে ফেলতেছে র্যাপিডলি। তো এদের ক্ষেত্রে আবার যেটা করতে হবে যে দেয়ার মে নিড অফ ইনক্রিজিং ডোজ অফ সাকসিনাইল কোলিন, যেহেতু মেটাবলিজম বেশি বেশি হয়ে যাচ্ছে এনজাইম দ্বারা, তার এনজাইম বেশি, তো এই পরিমাণ ডোজ দিতে হবে যে যাতে এনজাইম দিয়ে যতটুকু মেটাবলিজম হয়ে যায়, তারপরও যা থাকে সেটা দিয়ে আমরা আমাদের ডিজায়ার্ড মাসেল রিল্যাক্সেশন পেয়ে যেতে পারি। আর যাদের ক্ষেত্রে সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্সি আছে, তো এটার ক্ষেত্রে অনেক সময় যদি দেখা যায় যে নরমালি তার ওই সাকসামিথোনিয়ামের অ্যাকশন এটা রিকভার হচ্ছে না, প্রয়োজন হলে এটাকে সাপ্লাই দিতে হবে, এনজাইম সিউডোকোলিনেস্টারেজ সাপ্লিমেন্ট দিতে হবে। কিভাবে দেওয়া যাবে? সিউডোকোলিনেস্টারেজ সাপ্লাই দেওয়ার উপায় কি বলো? কোথায় পাওয়া যায় সিউডোকোলিনেস্টারেজ? প্লাজমাতে, তাই না? তো এটা স্টিল সিউডোকোলিনেস্টারেজ ড্রাগ হিসেবে, মেডিসিন হিসেবে এখনো মনে হয় ফর্মুলেট হয়নি, আমি যতটুকু পর্যন্ত জানি। তাহলে যে যদি প্রয়োজন হয় তাহলে প্লাজমা বা ব্লাড দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে প্লাজমা বা ব্লাডের সিউডোকোলিনেস্টারেজ আছে, এটা দিয়ে সাকসিনাইল কোলিন মেটাবলিজম হয়ে যাবে, তার অ্যাকশন টার্মিনেশন হয়ে যাবে, পেশেন্ট রিকভার করে যাবে। ঠিক আছে, তাহলে দিস ইজ ইন শর্ট অ্যাবাউট ইয়োর স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্টস। নেক্সট, তোমরা বৃহস্পতিবার আর একটা ক্লাস করো নাকি? জি স্যার, বৃহস্পতিবার। হ্যাঁ, আমাদের ফার্মাকোলজি যে শিডিউল, বৃহস্পতিবার আর একটা ক্লাস নিলে আমার মনে হয় তোমাদের রুটিন ক্লাস যেটা তোমাদের টার্ম 1 টার্ম 2 যেসব কন্টেন্ট আছে, আর একটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। এরপরে আমরা রিভিউ ক্লাস নেব। স্যার আমাদের কি অফলাইনে কোনো ক্লাস পাওয়ার সম্ভাবনা আছে স্যার? কলেজ খোলার কি কোনো সম্ভাবনা আছে? সেটা পাবো, শুরু না হলে, সরকারি ঘোষণা না আসলে তো আমরা কিছু করতে পারছি না। অফলাইনে ক্লাস শুরু হয়ে গেলে ঠিক আছে স্যার, আসসালামু সেই আলাইকুম। টাইমের মধ্যে পড়ে যাও, সুযোগ, হ্যাঁ তাহলে পাবে, অসুবিধা নাই। কিংবা যদি এর মধ্যে সব শেষও হয়ে যায়,
অফলাইন এগুলো তোমরা যদি interested হও যে তোমরা কয়েকটা অফলাইন ক্লাস করতে চাও, আমাদের নিতে আপত্তি নাই, আমরা নিতে পারি, আমরা উই আর রেডি। ঠিক আছে? স্যার এটা কোশ্চেন স্যার, আমাদের টার্ম কবে হতে পারে? আমাদের হ্যাঁ। টার্ম কি আসলে কবে হতে পারে? আমাদের টার্ম কবে হতে পারে? হ্যাঁ, আইটেম কি শেষ হয়ে গেছে? না স্যার, ফার্স্ট টার্মের স্যার এখন কয়েকটা বাকি আছে স্যার, এখনো শেষ হয়নি স্যার। আচ্ছা, তোমরা টার্ম ওয়ানের আইটেম গুলো শেষ করো, আমরা এর মধ্যে একটু ফেজে ডিসকাশন করে নেব যে তোমাদের পরীক্ষা অবশ্যই দিতে হবে। 2 টার্মই আমরা আলাদা নেব নাকি দুটো টার্ম একসঙ্গে নেব, এটা নিয়ে আমাদের মধ্যে একটু আলাপ আলোচনা আছে আর কি। আলাপ আলোচনা যেরকম ডিসিশন হবে ফেজে সেইভাবেই হবে আর কি। তবে পরীক্ষা অবশ্যই হবে, টার্ম পরীক্ষা আর স্যার অফলাইন স্যার ক্লাস হলে স্যার কয়েকটা ক্লাস যদি অফলাইন